নমস্কার। এক্সপার্ট ট্রেডার আয়োজিত বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান শ্রুতি কাহিনী। এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন জীবনের নানান অভিজ্ঞতা থেকে উঠে আসা একের পর এক ভিন্ন স্বাদের কাহিনী। আজ শুনবেন সত্য এবং কল্পনার সংমিশ্রণে রচিত এক রহস্যময় কাহিনী, করোটি। বর্ধমান থেকে ট্রেন ছাড়লো, যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়া এর আগেও আমি বহুবার গেছি, অন্তত 50-60 বার তো হবে। বেশিরভাগটাই গিয়েছি একা। আমার সেজ কাকা পুরুলিয়ার একটি আশ্রমে থাকতেন। উনি সন্ন্যাসী ছিলেন। উনি অবশ্য কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। আমার যখন 6 বছর বয়স তখন থেকে উনি ওখানেই থাকতেন। কাকার আশ্রমে তো গিয়েছি বহুবার। এছাড়াও পুরুলিয়ার পাহাড়, জঙ্গল, মাঠ, ঘাট সব আমার নখদর্পণে। তবে এবারে আমি একা নই, সঙ্গে চলেছে বিজয়। বয়সে আমার থেকে অনেকটাই ছোট হলেও মানসিকভাবে আমাদের খুব মিল। ওর একটা নাচ শেখানোর স্কুল আছে। নাচের সূত্রে ওকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়। একবার বলতেই ও রাজি হয়ে গেল। অবশ্য আমার বলার মধ্যে একটা বিশেষ ধরন ছিল। ওকে বলেছিলাম, তোমাকে এমন একটা জিনিস দেখাবো যা তুমি কখনো দেখোনি এবং সারা জীবন ভুলতেও পারবে না। আমি আগে থেকে ওকে কিছু জানাতে চাইনি, কিন্তু বারবার এ কথা সে কথার ফাঁকে ফাঁকে ঘুরে ফিরে ও আমাকে জিজ্ঞাসা করেই চলেছে। দাদা, তোমাকে আমি যতবারই জিজ্ঞাসা করছি তুমি এড়িয়ে যাচ্ছ। খালি বলছো পরে বলবো। কি এমন কথা যেটা তুমি কিছুতেই বলতে চাইছো না? দেখলাম ওকে না বলে আর থাকার কোনো উপায় নেই। এবারে ওকে বলতেই হবে। বললাম, বলো বিজয়, কি জানতে চাও? আমরা এখন কোথায় যাচ্ছি? পুরুলিয়ায়। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু তুমি তো বললে কাকার আশ্রমে যাবে না। না বিজয়, এবারে আর কাকার আশ্রমে নয়। এবারে আমরা যাব। আচ্ছা বিজয়, তুমি বেগুন কোদর জায়গাটার নাম শুনেছ? বেগুন কদর? হ্যাঁ, খবরের কাগজে পড়েছিলাম বটে। সেই যেখানে দিনে দুপুরে ভূত দেখা যেত। কলকাতা থেকে বহু মানুষ ভূত দেখার জন্য ওখানে গেছে, কিন্তু একটাও ভূতের দেখা মেলেনি। সেই বেগুন কদর? হ্যাঁ হ্যাঁ, সেই বেগুন কোদর। পুরুলিয়া থেকে ট্রেন পাল্টে আমরা যাচ্ছি সেই বেগুন কোদর, যে স্টেশনটা অন্তত 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কোনো রেলের কর্মী সেই স্টেশনে থাকতে পারেনি শুধুমাত্র ভূতের উপদ্রবে। চোরেরা অফিসের সমস্ত দরজা জানলা ভেঙে নিয়ে চলে গেছে। স্টেশনের টিকিট কাউন্টারের দেওয়াল তুমি খুঁজেই পাবে না। হিন্দু শাস্ত্রে যত দেবী দেবতা আছে সকলের ছবি সেখানে ঝোলানো হয়েছিল শুধুমাত্র ভূতের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। গল্প কথা নয় বিজয়, বিশ্বাস করো, সেগুলো আমি নিজে চোখে দেখে এসেছি। তবুও কোনো রেল কর্মচারী সেখানে টিকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, কোনো অবশ্য সেখানে কোনো ভূতের ঘর নেই। স্টেশনটা যথারীতি চালু হয়ে গেছে। বিজয়ের চোখে মুখে কেমন যেন একটা হতাশার ছাপ ফুটে উঠেছে দেখতে পেলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ও আমাকে বলল, হ্যাঁ, তাহলে আমরা ভূত দেখতে যাচ্ছি না, জাস্ট বেড়াতে যাচ্ছি। না, নিছক বেড়াতে নয় বিজয়, একটা বিশেষ জিনিস আনতে যাচ্ছি আমি। বিশেষ জিনিস? কি জিনিস? সরাসরি না বলে বিজয়কে বলতে শুরু করলাম জীবন থেকে উঠে আসা সেই রোমাঞ্চকর সত্য কাহিনী। খুব ছোটবেলা থেকেই বিজয় মানুষের মৃতদেহ, ভূত, কঙ্কাল এইসবের প্রতি আমার যেমন ছিল চরম ভয়, ঠিক তেমনই ছিল তীব্র একটা আকর্ষণ। আমাদের হায়ার সেকেন্ডারি স্কুলের সায়েন্স রুমে একটা কঙ্কাল ঝোলানো ছিল। রুমের বাইরে থেকে জানলার করাত ধরে ঝুলে ঝুলে তাকিয়ে থাকতাম সেই কঙ্কালটার দিকে। স্কুল থেকে ফেরার পথে মনীন্দ্র ডাক্তারের ডিসপেন্সারিতে একটা মরার খুঁড়ি রাখা ছিল, যেটা রাস্তা থেকেই চোখে পড়ত। স্কুলে যাতায়াতের পথে সময় পেলেই হাঁ করে তাকিয়ে থাকতাম সেই খুঁড়িটার দিকে। যখন একটু বড় হলাম আমি শুনলাম যে তন্ত্র সাধনাতেও নাকি মরার খুঁড়ি ব্যবহার করা হয়। সাধনায় সিদ্ধি লাভ করলে সাধক নাকি অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠে। সেই থেকে বিজয় মরার খুঁড়ির ভাবনাটা যেন পাকাপাকিভাবে আমার খুঁড়িতে চেপে বসেছিল। যেভাবেই হোক, যেমন করে পারি, একটা মরার খুঁড়ি আমাকে জোগাড় করতেই হবে।
বিজয়, তুমি শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, খুব মন দিয়ে শুনছি, তুমি বলতে থাকো। তখন আমার বয়স কত হবে, এই 11 কি 12। গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি দূরে একটা পেট ফোলা পচা গলা মানুষের দেহ ভেসে যাচ্ছে, আর 2-4টে কাক সেই বডিটার উপর বসে ঠুকরে ঠুকরে তার মাংস খাচ্ছে। মানুষকে ভূতে পাই, কিন্তু আমাকে না তখন খুলিতে পেয়েছে। নাকে গামছা বেঁধে সাঁতার কেটে সোজা চলে গেলাম পচা মরাটার কাছে। অতি কষ্টে পিছলে যাওয়া পাটা ধরে পচা গলা মরাটাকে টানতে টানতে এনে বেঁধে রাখলাম জঙ্গলের মধ্যে একটা নির্জন জায়গায়। উদ্দেশ্য আমার একটাই, খুলিটাকে আমি সাধনার কাজে লাগাবো। আমি তো ভাবতেই পারছি না, ওইটুকু বয়সে সত্যি তোমার সাহস বটে, বলতেই হবে। তারপর কি হলো? তারপর আর কি, পরের দিন গিয়ে দেখি যে লাশ বেপাত্তা। সে কি? হ্যাঁ, বুঝতে পারলাম দুর্গন্ধ সহ্য করতে না পেরে আমার থেকেও কোনো সাহসী ব্যক্তি দড়ি কেটে সেটাকে ফাঁসিয়ে দিয়েছে। জীবনের প্রথম প্রচেষ্টা আমার বিফলে গেল, তবে আমি কিন্তু ভেঙে পড়ার পাত্র নয়। শুনেছি এডিসন নাকি 1000 বার ফেলিওর হবার পরে ল্যাম্প আবিষ্কার করেছিলেন। আমার তো সব প্রথমবার। জীবনে আবার সুযোগ আসবে, নিশ্চয়ই আসবে। এরপর আমার দ্বিতীয় সুযোগ এলো, এর অন্তত 5-6 বছর পরে। তখন আমি একটু বড় হয়েছি, কলেজে পড়ি। আমরা কয়েকজন বন্ধু মিলে তারাপীঠে গিয়েছি জানো। কলকাতা থেকে তারাপীঠে পৌঁছতে দুপুর হয়ে গেল। মনে করো হোটেলে রাতটা কাটিয়ে পরের দিন পুজো দিয়ে বাড়ি ফিরে আসা হবে, সেই রকমই শহরের ইচ্ছে ছিল। কিন্তু আমার ইচ্ছে সেই একটাই, মরার মাথার খুলি সংগ্রহ। অনেকের মুখে শুনেছিলাম তারাপীঠের মহাশ্মশানের জঙ্গলের মধ্যে এদিক ওদিক নাকি মরার মাথার খুলি, হাড় গোড় এইসব ছড়িয়ে থাকে। এখন যদিও জায়গাটা উন্নতি হয়েছে, মানে অন্যান্য সব জায়গার মতো তারাপীঠ মহাশ্মশানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, জঙ্গলের লেশ মাত্র নেই। জানি, আমি তো এই কয়েকদিন আগেই ঘুরে এলাম, দেখলাম ওখানে যাত্রা হচ্ছে। তারপর কি হলো? বলছি বিকেল 4টে নাগাদ শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। ওই রকম ঝড় আমি খুব কমই দেখেছি বিজয়। চারদিকে গাছ ভেঙে পড়ছে, লাইটের পোস্ট উপড়ে পড়ছে, সে এক ভয়ঙ্কর দুর্যোগ। প্রায় ঘন্টাখানেক পরে ঝড়ের দাপট কমলো বটে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি চলতেই থাকলো। সেটা কৃষ্ণপক্ষ ছিল। ইলেকট্রিকের তার ছিঁড়ে যাবার কারণে চারিদিকে গাঢ় অন্ধকারে ঢাকা। আমার মনে কিন্তু খুশির সীমা পরিসীমা নেই, বিশ্বাস করো বিজয়। রাত 9টা নাগাদ বন্ধুরা যে যার মতো সময় কাটাচ্ছে, কেউ তাস খেলছে, কেউ বা গল্প করছে। প্রভাত দেখি ঘরের এক কোণে বসে নিজের মনে গান গাইছে। আচ্ছা বিজয়, তুমি প্রভাতকে তো চেনো? সেই যে আমার কাছে আসে, মাস্টার পাড়ায় থাকে। প্রভাত? প্রভাত সেই লম্বা মতো রোগা করে ছেলেটা? হ্যাঁ যে মাঝে মাঝে তোমার কাছে আসে? হ্যাঁ 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 হ্যাঁ, সেই প্রভাতকে নিয়ে চললাম শ্মশানের দিকে। চারিদিকে প্রচণ্ড অন্ধকার, ঝড় না হলেও একটা দমকা বাতাস বইছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে না একটা গা ছমছম করা পরিবেশ। জঙ্গলের মধ্যে যেই ঢুকতে যাব, ঠিক তখনই প্রভাত বেঁকে বসলো। এদিকে কোথায় যাচ্ছিস? এই অন্ধকারে শ্মশানে ঢুকবি নাকি? কেন, তোর কি ভয় করছে? কোনো ভয় নেই, আমি তো আছি। দেখ, সঙ্গে একটা টর্চও এনেছি। পাগল নাকি? আমি যাব না। হ্যাঁ প্রভাত, তুই আমার কথা শোন। কি কথা শুনবো? কি কথা শুনবো? আমি কিছুতেই জঙ্গলের মধ্যে যেতে পারবো না। তাছাড়া এই দুর্যোগে তুই কেন এত ঝুঁকি নিতে চাইছিস? প্লিজ প্রভাত, আমি বলছি তোকে, আমি সব কথা বলছি, শুধু তুই আমাকে কথা দে ভাই। এই কথা তুই কাউকে জানাবি না। কি কথা বল, কি কথা বল। বলছি, তার আগে তুই তুই আমার হাতটা একটু শক্ত করে চেপে ধর, মানে সামান্য একটুখানি ঢুকবো, মানে জঙ্গলের মধ্যে আর কি। ঠিক আছে, দাঁড়া, আমি টর্চটা জ্বালিয়ে নিই। আয়, খুব সাবধানে পা ফেলবি। শোন, এবার তোকে বলি, আমার একটা মরার খুলি দরকার। আমি এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। মরার খুলি? পাগল হয়ে গেছিস নাকি? কি করবি তুই মরার খুলি নিয়ে? হ্যাঁ, যদি বলি সাধনা,
সাধনা? তুই কি সন্ন্যাসী? এইবার বুঝেছি সব সময় কেমন যেন অন্য মনস্ক হয়ে রয়েছিস সকাল থেকে। আচ্ছা ঠিক আছে, আমি এ কথা কাউকে জানাবো না। তবে তোকে একটা কথা দিতে হবে, বল দিবি? দেব, যা বলবো তাই করবি? তাই করব। একটা মরার খুলির জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তাহলে চল এখনই জঙ্গলের বাইরে বেরিয়ে চল আমার সাথে। জঙ্গলের বাইরে কেন আবার? তুই আমাকে কথা দিয়েছিস কোনো কথা বলবি না। চল আমার সঙ্গে জঙ্গলের বাইরে, এক্ষুনি চল। ও আমার হাতটা ধরে একরকম টানতে টানতে জঙ্গলের বাইরে নিয়ে চলে এলো। মন্দিরে ঢোকার যে বড় সিঁড়িটা রয়েছে তার এক কোণে আমাকে টেনে বসিয়ে দিল। বস এখানে। খুব ভালো করে ভেবে দেখ, ভেবে আমার কথার উত্তর দিবি। ধর, তোর পরিবারে যারা আছে, হ্যাঁ, মা বাবা ভাই বোন, তাদের মধ্যে বল সব থেকে কাকে তুই বেশি ভালোবাসিস? এটা আবার কেমন প্রশ্ন হলো? না, তোর কোনো প্রশ্ন না, আগে আমার প্রশ্নের জবাব দে। তোর পরিবারে যারা আছে তাদের মধ্যে বল তুই সব থেকে। সকলকেই ভালোবাসি, বেশি কম বিচার করব কি করে? মনে কর আগামীকাল সকালে তুই মরার খুলিটা নিয়ে বাড়িতে গেলি। মরার খুলিটা প্রথম যা চোখে পড়লো সে তোর মা। হ্যাঁ রে, কি রে এটা? কি? কোথায় কি? এই যে টেবিলের নিচে ব্যাগের মধ্যে। নারকল? না, নারকল তো নয়। কি মুশকিল, তুমি আবার এটা হাত দিতে কেন? এই জন্য তোমাকে কেন, দেখি এটা কি? ও মা, মরার খুলি কোত্থেকে আনলি এটা? এই জন্য তো আবির যাবো করে লাফিয়েছিস। ঘরে দিয়ে সব রাখতে নেই রে বাবা, অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল হবে। জন্মে থেকে ছেলেটা আমাকে জ্বালিয়ে খেলো, আমি আর পারি না। আজ আবার মঙ্গলবার, আমার কোলেস্টেরল হাই, সুগার, তোর বাবা হাই প্রেশার, দুদিন অন্তর ডাক্তার ঘর। তাই আমার মাথার যন্ত্রণা সকাল থেকে আমার ঘুরছে, গাটা বমি বমি করছে। ও বলতে নেই, তারা মা নাই করুন। তোর মা যদি মানে মনে কর ভালো মন্দ হঠাৎ যদি কিছু হয়ে যায়, হ্যাঁ, তোর অসুস্থ বাবা, তোর ছোট ছোট ভাই বোন, হ্যাঁ, তাছাড়া ভেবে দেখ একবার ওদের কি হতে পারে। নিজের ভয় ঢাকতে বুদ্ধি করে এমন একটা সেন্টিমেন্টাল কাহিনীর অবতারণা করলো প্রভাত, যে এবারেও আমার উদ্দেশ্য সফল হলো না। আদ্রা জংশন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি পুরুলিয়া জংশনের দিকে। ওই পাহাড়টা দেখো, কি সুন্দর। পুরো পাহাড়টা যেন একটা দেবী প্রতিমা, যেন কোনো শিল্পী নিপুণ হাতে বানিয়েছে মূর্তিটা। হ্যাঁ, ওইটা জয়চণ্ডী পাহাড়। ওই যে বিশাল মুখটা দেখছো, বর্ষাকালে না ওই দুটো চোখ দিয়ে অঝরে ঝর্ণা নেমে আসে, খুব সুন্দর দেখতে লাগে তখন। বিজয় ভক্তি ভরে দুহাত কপালে ঠেকিয়ে পাহাড়টাকে প্রণাম করলো। পুরুলিয়া পৌঁছতে আর কতক্ষণ লাগবে? ব্যস্ত হয়ে পড়েছে তাই না? এই তো সামনে যে স্টেশনটা আসছে তার নাম গড়-ধ্রুবেশ্বর। এই দেখো, বলতে বলতে গড়-ধ্রুবেশ্বরে এসে গেছি আমরা। এরপর ধরো আনাড়া, বাগালিয়া, কুস্তাউর, ছররা, তারপরেই পুরুলিয়া। এই ধরো আদ্রা থেকে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। বাবা, তোমার যে একদম সম্মুখস্থ। অনেক দিন আসছি তো। তবে এখানেই শেষ নয়, পুরুলিয়া থেকে কিন্তু আবার আমাদের আর একটা ট্রেন ধরতে হবে। তার আগে আমাদের কিছু খেয়ে নিতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আচ্ছা, এর পরেও আর কোথাও মরার খুলির সন্ধান পাওনি তুমি? পেয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি জানো বিজয়। কীরকম? হ্যাঁ, একবার না আমি কৃষ্ণনগরে একটা গাজনের মেলায় দেখেছিলাম, হাতে মরার খুলি নিয়ে কিছু গাজন সন্ন্যাসী নাচানাচি করছে। তাদের মধ্যে একজন সন্ন্যাসীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই খুলি ওরা কোথা থেকে পেয়েছে। প্রথমে তো পাত্তাই দিচ্ছে না। তারপর আমার উৎসাহ বেশি দেখে একজন সন্ন্যাসী কি বললো জানো? কি বলবো? বলল 10,000 টাকা আর আমার বাড়ির ঠিকানা ওকে দিয়ে দিলে ও পার্সেল করে আমার বাড়িতে পাঠিয়ে দেবে একটা মরার খুলি। তুমি দিয়ে দিলে? পাগল, কোথায় পাবো এতগুলো টাকা? এইসব বলতে বলতে আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন ক্যান্টিনে কিছু খেয়ে নেবার পর আবার আমরা গাড়ি ধরলাম খড়গপুর হাটিয়া প্যাসেঞ্জার। এই গাড়িটা কিন্তু বড্ড সময় নিচ্ছে। স্টেশনে দাঁড়ালে আর ছাড়তেই চাইছে না। সিঙ্গেল লাইন তো, ক্রসিং আছে বোধহয়। তাহলে তৃতীয়বারের প্রচেষ্টাও সফল হলো না তোমার? এরপরেও আছে বিজয়। আমি তখন সদ্য বিয়ে করেছি, বউকে নিয়ে বিকেলবেলা বেড়াতে বেরিয়েছি। এখানে তো দর্শনীয় স্থান বলতে সেরকম কিছু নেই, চারদিকে ধুধু মাঠ আর কিছু কিছু বসতি আছে মাঝখানে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। মাঠের মাঝখানে সরু আলের পথ দিয়ে আমরা হাঁটছি, মানে আমি আর তোমার বৌদি আর কি।
পশ্চিম দিগন্তে গাঢ় লাল সালার মতো সূর্য অস্ত যাচ্ছে। অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। নতুন বিয়ে করেছি, স্বাভাবিকভাবেই মনে তখন প্রেমের গান এসেছে। এই বাচ্চাদের মতো হাত ধরছো কেন? কেন, তোমার চর্মরোগ আছে নাকি? বাজে কথা বলো না তো। এখন সত্যি আমার বয়স কমে গেছে জানো, দেখবে? আচ্ছা আচ্ছা, ওই যে দূরে উঁচু ঢিবিটা দেখছো, আমি দৌড়ে গিয়ে লাফিয়ে ওই ঢিবিটার ওপর উঠে পড়তে পারি। কাবেরী, কাবেরী, আমি পেয়েছি। কি পেয়েছো? গুপ্তধন? গুপ্তধনের থেকেও বেশি একটা জিনিস, একবার এসো দেখে যাও। না, আমি এখন কোথাও যাব না। আমি সূর্যাস্ত দেখছি। সূর্যটা কত তাড়াতাড়ি ডুবে যাচ্ছে দেখো। আর বড় জোর 2 মিনিট লাগবে পুরোটা ডুবে যেতে। কি কি দেখবো? ওখান থেকে দেখা যাবে না, এখানে উঠে আসতে হবে। বাবা, অত উঁচুতে আমি উঠতে পারবো না। ভালো করে ভেবে দেখো কাবেরী, না উঠলে কিন্তু একটা সুন্দর জিনিস তুমি মিস করবে। ঠিক আছে, আমার হাতটা ধরো তো। না না, দাঁড়াও দাঁড়াও, তার আগে তুমি চোখটাকে বন্ধ করো। করেছো? করেছি। এবার আমার হাত দুটোকে শক্ত করে ধরে উঠে, না না না, চোখ খুলবে না, চোখ খুলবে না, আমি না বললে চোখ খুলবে না। ঠিক আছে, ওঠো ওঠো, 1 2 3। মাগো, এইসব আমি একদম সহ্য করতে পারি না। এই তোমার পছন্দ? এইগুলো তোমার কাছে সুন্দর জিনিস? এই জন্য আমার মণিমাসি বলেছিল পাত্রের কি পছন্দ অপছন্দ বিয়ের আগে কায়দা করে একটু জেনে নিস, পরে না হলে পস্তাতে হবে। আমার শরীর খারাপ করছে, আমার শরীর খারাপ করছে। নামাও আমাকে এখান থেকে, এক্ষুনি নামাও। কি ছিল ওই ঢিবিটার ওপর? যা দেখে বৌদি। এখন নয়, আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করো বিজয়, তুমি নিজে চোখেই সব কিছু দেখতে পাবে। এখন চলো, গাড়ি বেগুন কোদর ঢুকছে। ট্রেন থেকে নামতেই মহাবীর কুমার এগিয়ে এলো। বেঁটে বলিষ্ঠ চেহারা, আমার অনেক বছরের বন্ধু। শঙ্কর বাবু, ও শঙ্কর বাবু, কত বছর পরে দেখা হলো। ভালো আছেন তো? হ্যাঁ, বিজয় আলাপ করিয়ে দিই, ইনি মহাবীর কুমার, ডাক্তার, আমার অনেক দিনের বন্ধু। আর মহাবীর দা, এ হলো আমার পাড়ারই ছেলে, আমাকে খুব ভালোবাসে। আসলে একা একা আসবো, তাই ওকে সঙ্গে করে নিয়ে এলাম। খুব ভালো করেছেন। মহাবীর ডাক্তার আমাদের দুজনকে সঙ্গে করে নিয়ে এগিয়ে চলল ওর বাড়ির দিকে। বিজয়, কেমন লাগছে তোমার জায়গাটা? এক কথায় দারুণ। আচ্ছা, ওইটাই কি অযোধ্যা পাহাড়? হ্যাঁ, ওইটাই অযোধ্যা পাহাড়। জানো বিজয়, এখানে কয়েকটা গ্রাম ঘুরলে তুমি যত মানুষ দেখবে, প্রত্যেকের পদবী কিন্তু কুমার। এর পেছনে একটা ইতিহাস আছে। দেশ স্বাধীন হবার অন্তত 100 বছর আগে এখানে গুটিকত কুমার পরিবার এবং 2-3 ঘর মুসলমান পরিবার বাস করত। ইংরেজরা এদের উপর প্রচণ্ড অত্যাচার করত, সেই জন্য এরা নিরুপায় হয়ে ওই অযোধ্যা পাহাড় দেখছো, ওখানকার জঙ্গলে লুকিয়েছিল দীর্ঘকাল। জঙ্গলের পশু পাখি শিকার করে এরা বেঁচে থাকত। তারপর নিজেদের মধ্যে বংশবিস্তার করতে করতে আজ কুমার সম্প্রদায় কয়েক লক্ষ হয়ে গেছে। এরা কিন্তু প্রত্যেকে খুব শিক্ষিত। তুমি যত মানুষ এখানে দেখবে, তার অন্তত 50% মানুষ দেশের বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও চাকরি বাকরি করে। তা ডাক্তার, আপনার চুল তো সব সাদা হয়ে গেছে। লাতিন হয়ে গেছে, তাদের বিয়া দিবার সময় হইল, চুল সাদা হবে নাই। তা অবশ্য ঠিক। পথে 2-4 জন পরিচিত মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আসেন শঙ্করদা। হ্যাঁ, তারপর সঞ্জয়, ভালো আছো তো? আচ্ছা, আমি ঘুরে আসছি, হ্যাঁ, পরে কথা হবে। আচ্ছা ডাক্তার, ভগীরথ আমাকে বোধহয় চিনতে পারেনি, তাই না? ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ও এখন বদ্ধ উন্মাদ, নিজের লোককেই চিনতে পারে না। বলতে বলতে মহাবীর আমাদের বাড়ির ভেতরে নিয়ে এলো। আসেন আসেন। মহাবীরের বউ এক গলা ঘুমটা দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মনে পড়ল আমাদেরকে, বউকে নিয়ে এলেন কেন? পরের বার আনবো, আমি কথা দিচ্ছি। মহাবীর 2তলা কোঠা বাড়ি করেছে, আমাদের জন্য বরাদ্দ হলো নিচের একটা ঘর।
গ্রামের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ডাক্তার, পাকা রাস্তা, কোঠা বাড়ি। সারা বিশ্ব জুড়ে পরিবর্তন হচ্ছে, আমরা পিছিয়ে থাকি কেন বলুন? তাছাড়া আপনি কতদিন পরে এখানে এলেন সেটা মনে আছে? তা 17-18 বছর তো হবেই। তবে 17-18 বছর কি কম কথা হইল? শঙ্করবাবু, আপনি চা জল খান, একটু রেস্ট করুন। আমাকে আবার চেম্বারে যেতে হবে, রোগীদের বসায় রেখে এসেছি। আচ্ছা আচ্ছা। মহাবীর চলে যেতেই মুড়ি, তেলে ভাজা আর চা খেয়ে টান টান হয়ে দুজনে বিছানায় শুয়ে রইলাম ঘণ্টাখানেক। সারাদিনের ক্লান্তি থাকলেও মনটা ছটফট করছে আমার বাইরে বেরোনোর জন্য। এখন রাত্রি 8টা বাজে। চেম্বার থেকে মহাবীরের ফিরতে অন্তত 10:30 বাজবে। আমাদের অভিপ্রেত জায়গায় যাবার এটাই উপযুক্ত সময়। বিজয়, বিজয় চলো উঠে পড়ো। বিজয় উঠে পড়ো, শুয়ে থাকলে চলবে না, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে, এখনই। বিজয়, আমাদের সোজা রাস্তা দিয়ে গেলে হবে না, কেউ না কেউ বসে গল্প করতে শুরু করে দেবে। চলো চলো, আমরা মাঠের ওপর দিয়ে ওই যে লেভেল ক্রসিংটা দেখছো, ওটা রাঁচি রোড ক্রস করেছে। ওর একটু আগে আমরা রাঁচি রোড টপকে নেমে যাব উল্টো দিকের জলা জমিতে, ঠিক আছে? একটা ভুল হয়ে গেছে তো বিজয়, টর্চটা তো আনা হলো না। দুজনের কাছেই তো মোবাইল আছে, টর্চ কি আর লাগবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক ঠিক আছে, টর্চ লাগবে না। লেভেল ক্রসিংয়ের লাল সিগন্যালের আলোটাকে লক্ষ্য করে মাঠের আল দিয়ে আমরা দুজনে হেঁটে চললাম রাঁচি রোডের দিকে। অনভ্যাসের ফলে অন্ধকারে মাঠের আল দিয়ে হেঁটে যেতে দুজনেরই বেশ অসুবিধে হচ্ছে। বাবা কি অন্ধকার! আচ্ছা, আমরা ক্ষেত দিয়ে হেঁটে গেলে কেমন হয়? হ্যাঁ, রাস্তাটা একটু কম হয় বটে, কিন্তু ধান কাটা হয়ে গেছে তো, ধান গাছের গোড়াগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে। হোঁচট খেয়ে পড়ে যেও না যেন, খুব সাবধানে, খুব সাবধানে চলতে হবে আমাদের। এসব রাঁচি রোড পার হয়ে পরের মাঠে নামতে প্রায় 15 মিনিট কেটে গেল। তারপর নির্দিষ্ট জায়গায় পৌঁছতে আরও প্রায় 20 মিনিট। অনেক বছর পরে এলেও নির্দিষ্ট জায়গাটা চিনতে আমার ভুল হয়নি। এই তো সেই ঢিবি। ঢিবিটার কাছে গিয়ে দাঁড়ালাম দুজনে। বিজয়, বিজয়, আমরা এসে পড়েছি নির্দিষ্ট জায়গায়। এবার উঠে পড়তে হবে এই ঢিবিটার ওপর। দাঁড়াও দাঁড়াও, আমি আগে উঠি। এসো এসো, আমার হাতটা ধরে উঠে এসো। উঠে কি কি হলো? কি দেখছো তুমি ওদিকে? দাদা, দাদা, দূরে কারা যেন আসছে। এদিকে এদিকে, ওই দেখো দুটো টর্চের আলো। চুপ, কথা বলো না, চুপচাপ উঠে এসো। ওরা শৌচকর্ম করতে এসেছে। সরকার বাড়ি বাড়ি শৌচালয় করে দিলেও এই অভ্যেসটাকে ওরা ছাড়তে পারেনি। মোবাইলের আলো একদম জ্বালবে না। তোমার পেছনে একটা গর্ত আছে, একটা গর্ত তোমার পেছনে। গর্তের ভেতর নেমে বসে পড়ো, আমি দেখি ওরা কত দূর গেল। কি হলো? মোটা মোটা গাছের ডালের মতো কিসের যেন পাটা আটকে গেছে। আটকাক, পা ভেঙে গুড়িয়ে যাক। তুমি বসে থাকো, অন্তত কিছুক্ষণ বসে থাকো। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে, ওরা চলে না যাওয়া পর্যন্ত। দাঁড়াও, আমি দেখি ওরা কোথায় গেল। বিষয় বিষয় টর্চের আলোগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওরা চলে গেছে। এবার এবার মোবাইলটা নিচু করে জ্বালিয়ে দেখে নাও কিসে তোমার পা আটকে গেছে। এ কি দাদা, এ তো কবর কবর। একটা কঙ্কালের বুকের পাঁচর ভেঙে আবার পা ঢুকে গেছে ভেতরে। হ্যাঁ, চুপ, কথা বলো না, আস্তে করে পাটাকে বের করে নাও। এবার একবার উঠে দাঁড়িয়ে দেখে নাও, যতগুলো গর্ত দেখতে পাচ্ছ সবগুলোতেই এইরকম কঙ্কাল শোয়ানো রয়েছে। হ্যাঁ, তাই তো, কি অদ্ভুত! সারি সারি কঙ্কাল শোয়ানো রয়েছে, কিন্তু দাদা মাটি চাপা নেই কেন? মাটি চাপা নেই তার কারণ এখানকার মাটি, বালি আর পাথর মেশানো। কবর দেওয়ার পরে কিছুটা উঁচুতে বাঁশ জালি পেতে তার উপর মাটি দেওয়া থাকে, তো কিছুদিন পরে যখন সেগুলো নষ্ট হয়ে যায়, বালি পাথর মেশানো মাটি নিজে থেকেই ঝরে পড়ে যায়, তখন কঙ্কালগুলো মাটির ওপরে জেগে ওঠে। এইবার বুঝতে পেরেছি কি বৌদি কেন অমন চিৎকার করে উঠেছিল। আমারই সারা গায়ে কাঁটা দিচ্ছে। বিজয়, বিজয়, এখন আর সময় নষ্ট করা যাবে না। এসো, এই কঙ্কালটা, এই কঙ্কালটা
কঙ্কালটার কাঁধের হাড়গুলোকে তুমি শক্ত করে চেপে ধরো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ধরেছ? হ্যাঁ ধরেছি। তোমার হাত কাঁপছে কেন? শক্ত করে, শক্ত করে ধরো, নড়ে না যেন। এইবার এইবার আমি এই কঙ্কালটার গর্দন থেকে এই খুলিটাকে ভেঙে নিলাম। বিজয়, বিজয়, এবার একটা কাজ করো। আমার বাঁদিকের পকেটে না একটা কাপড়ের বাঁদিকের পকেটে, ডান দিকে কেন হাত? এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, খুলে ধরো, খুলে ধরো ব্যাগটা। ব্যাস ব্যাস, আমার কাজ শেষ হয়ে গেছে। এবার এসো, এবার এসো, নেমে পড়ি ঢিবিটা থেকে। যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে ফিরতে হবে আমাদের। খুব সন্তর্পণে পা ফেলবে, এখন না মোবাইলের আলো জ্বালা যাবে না কিন্তু। বিজয়, বিজয়, আমার এত বছরের স্বপ্ন সার্থ। আমার এত বছরের স্বপ্ন সার্থক বিজয়। তুমি ভাবতে পারবে না, ছোট থেকে আমি কত রাত ঘুমোইনি, খালি স্বপ্ন দেখেছি যে আমার কাছে একখানা খুলি। জল এসে যাচ্ছে বিজয়, বিশ্বাস করো। আনন্দে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। তোমাকে বলেছিলাম না বিজয়, তোমাকে বলেছিলাম না, মানুষ যা চায় তাই পায়, শুধুমাত্র বিশ্বাস। নিজের প্রতি একটা প্রবল বিশ্বাস থাকতে হবে। ঘড়িতে এখন 9:20। মহাবীর ডাক্তার এখনো চেম্বার থেকে ফেরেনি। কবর থেকে তুলে আনা মরার খুলিটা ভালো করে মুড়ে ঢুকিয়ে রেখেছি বড় ব্যাগটার মধ্যে অন্যান্য জিনিসপত্রের নিচে। এরপর নিশ্চিন্ত মনে দুজনেই ইটারার জলে স্নান করে নিলাম। ডাক্তারের বউ যত্ন করে রাতের খাবার নিয়ে এলো। গরম গরম ভাত, ডাল, একটা সবজি তরকারি আর মাছ ভাজা। লিন, খেয়ে লিন। আমাদের বাড়িতে কিন্তু চেয়ার টেবিল কিছুই নাই, কষ্ট করে মাটিতে বসেই খেতে হবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, সারাদিন তো খুব ধকল গেছে। খাবারটা খেয়ে অবসন্ন শরীরটা বিছানায় পড়তেই ঘুম যেন চোখে জড়িয়ে এলো। রাত প্রায় 11:10। হঠাৎ হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ। শঙ্কর বাবু, শঙ্কর বাবু, ঘুমাই পড়ছেন নাকি? দরজাটা দরজাটা একবার খুলুন শঙ্কর বাবু। আসছে। দরজাটা খুলতেই চমকে উঠলাম। মহাবীর ডাক্তার একা নয়। দেখেই বুঝতে পারলাম মহাবীর ডাক্তারের পিছনে দুজন পুলিশের কর্মকর্তা। মাঝখানের উঠোনে আরও 10-12টা লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কী সব বলা বলি করছে। বিজয়ও আমার পিছন পিছন বাইরে এসে দাঁড়িয়েছে। আপনি শঙ্কর? আগে হ্যাঁ। এনার নাম? বিজয়, বিজয় সেন। আপনাদের নামে থানায় একটা কমপ্লেন জমা পড়েছে। আপনারা কবর থেকে মরার খুলি তুলে এনেছেন। সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। চোখ, নাক, কান সব গরম হয়ে উঠেছে আমার। তার মানে টর্চ হাতে সেই লোকগুলো। কি হলো, উত্তর দিচ্ছে না যে? মরার খুলি, মানে মরার খুলি নিয়ে আমরা কি করব বলুন? সেটা তো আমি বলতে পারবো না, আপনারা জানেন। কোথায় রেখেছেন খুলিটা? দেখুন, ভালোভাবে ভালোভাবে বের করে দিন। দেখুন স্যার, আপনি ভুল করছেন। মানে আমি ডাক্তারের বন্ধু, আজ বিকেলেই এসে পৌঁছেছি কলকাতা থেকে। জানি, আমি সব জানি। আর এটাও জানি যে রাত 9টা নাগাদ আপনারা কবরখানা থেকে একটা কঙ্কালের খুলি খুলে নিয়ে এসেছেন। অস্বীকার করে কোনো লাভ নেই, আপনার পায়জামা এখনো চোর কাটা আটকে আছে। লুঙ্গি পরা একটা লোক হঠাৎ ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, আমাদের সন্দেহতেই আমরা ঘাপটি মেরে আলির ধারে বসে পড়েছিলাম। কবরখানা থেকে নেমে আসার পর আমরা দুই ভাই গিয়ে দেখি আমার আপনার কবরে মুন্ডু নেই। লোকটা ডামিতে কথা বলছে স্যার, আপনি ওর ঘর সার্চ করে দেখুন। এতগুলো প্রমাণের পর আমাদের কিছুই বলার থাকে না। এতক্ষণে বিজয়কে একজন পুলিশ কলার ধরে টেনে নিয়ে গেছে। ভিড়ের ওপাশ থেকে বিজয়ের আর্তনাদ শোনা গেল। মারছেন কেন?
মারছেন কেন স্যার আমাকে? বলছি তো আমি কিছুই জানি না সব। ততক্ষণে বড় কথা আমাদের ঘরে ঢুকে আমার ব্যাগ টেনে বার করে ব্যাগের চেন খুলে ফেলেছে, জলের বোতল, গামছা, ছাতা সব কিছু ছড়িয়ে ফেলছে মেঝের উপর। এইবার আসল জিনিসটা বেরোলো বলে পুলিশটা ছপাস ছপাস করে আমার ব্যাগটা হাওয়ায় ঝাড়ছে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড, খুলিটা তো পড়লো না, খুলিটা নেই। কোথায় গেল, কোথায় গেল খুলিটা? এত ভুল হবার কথা তো নয়, আমি তো এই ব্যাগের মধ্যেই খুলিটা রেখেছিলাম। না, এখানে নেই। মহাবীর বাবু, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ুন। আর কি যেন নাম? শঙ্কর বাবু। আপনাকে বলছি, কাল সকালে এই ব্যাপারে তদন্ত শুরু হবে। প্রয়োজন হলে আপনাকে থানায় ডেকে পাঠাবো। ঠিক আছে, শুয়ে পড়ুন এখন। পুলিশ দুটো বাইকে স্টার্ট দিয়ে দূরে মিলিয়ে গেল। দেখতে দেখতে জনতাও আস্তে আস্তে খালি হয়ে গেল। বিজয়ের পায়ে প্রচণ্ড ব্যথা, খোঁড়াচ্ছে। দাদা, দাদা দুটো লাঠির ঘা পড়েছে পায়ে, প্রচণ্ড ব্যথা। সারা রাত মনে হচ্ছে আমার ঘুম হবে না। আমি বুঝতে পারছি বিজয়। আমার কাছে এমার্জেন্সি ঘুমের ওষুধ আছে, নেবে একটা? ঘুমের ওষুধ দাও, যদি একটু ঘুমাতে পারি। ঘুমের ওষুধটা নিয়ে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল বিজয়। কিন্তু আমার মাথায় তখনও ঘুরছে একটাই কথা। ব্যাগটা ভালো করে নেড়ে চেড়ে দেখলাম, ঘড়িটা গেল কোথায়? বিজয় এখন অঘরে ঘুমোচ্ছে, আমি বিছানায় শুয়ে আছি বটে, কিন্তু হাত আমার ব্যাগের উপর। এ কথা সে কথা ভাবতে ভাবতে দেখি ঘড়িতে রাত 2টো বেজে গেছে। একটু তন্দ্রা মতো এসেছিল, হঠাৎ হঠাৎ হাতটা যেন আমার নড়ে উঠল। ব্যাগের ভেতর থেকে কি যেন একটা নড়ছে। কানে এলো আমার একটা অদ্ভুত আওয়াজ। ব্যাগটা উপর থেকে টিপে আমার বুঝতে অসুবিধে হলো না, খুলিটা এখন ব্যাগের ভেতরেই রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি উপকার চাইছো তুমি? দয়া করে আমাকে আমার নিজের জায়গায় পৌঁছে দাও। আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে রেখো, যার যেখানে স্থান তাকে সেখান থেকে বিচ্ছিন্ন করা পাপ। তার মানে সেইখানে পৌঁছে দিতে বলছো, সেই কবরখানায়? কিন্তু কিন্তু আবার যদি কেউ... কোনো ভয় নেই, আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ জানবে না, কোনো বিপদ হবে না তোমার বন্ধু যেমন ঘুমোচ্ছে ঘুমোতে দাও। বাইরের দরজাটা খোলা আছে, সময় নষ্ট করো না, বেরিয়ে পড়ো। দেখলাম
সত্যি বাইরের দরজাটা হাত করে খোলা। কোথায় গেল আমার ক্লান্তি, কোথায় গেল আমার অবসাদ? দেরি না করে ব্যাগে মোড়া কঙ্কালের খুলিটা নিয়ে বেরিয়ে পড়লাম আমি। এবার আর মাঠের উপর দিয়ে নয়, সোজা রাস্তা দিয়ে উন্মাদের মতো ছুটে চলেছি আমি। আমার বাঁদিকে বামনিয়া স্কুল, সামনে সতীশের ধাবা। আমি ছুটে চলেছি পাগলের মতো, হাতে নিয়ে কঙ্কালের খুলি। 20-25 মিনিটের পথ কে যেন আমাকে ধাক্কা মারতে মারতে 5 মিনিটের মধ্যে পৌঁছে দিল। দেখি আমার সামনে সেই উঁচু ঢিবিটা। এক লাফে উঠে পড়লাম ঢিবিটার ওপর। ব্যাগ থেকে খুলিটা খুলে বার করা মাত্রই যেন বিদ্যুৎ বেগে ওটা ছিটকে পড়ে গেল গর্তটার মধ্যে। যেন হাজারো অদৃশ্য হাত আমার হাত থেকে খুলিটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। নেমে পড়লাম গর্তটার মধ্যে। অন্ধকারে হাতড়ে হাতড়ে একসময় বুঝতে পারলাম খুলিটা তার নিজের জায়গাতেই লেগে গেছে। পরটি হাত ছাড়া হলো। আমি মনে মনে যেন একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। বারবার আমার মনে হতে লাগলো এই কবরখানায় যারা শুয়ে আছে তারা কি মৃত নয়, প্রত্যেকে জীবিত। আর প্রত্যেকে যেন খুশি হয়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছে। আমি হিন্দু সন্তান, হিন্দু হলেও আমারও মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, আমিন বন্ধু, খোদা হাফেজ। খোদা হাফেজ বন্ধু, খোদা হাফেজ। শুনলেন করটি। শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনায় জয় সরকার, পোস্টার ডিজাইন পিঙ্কি সরকার, বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন বিজয়, জয় সরকার, প্রভাত প্রবীর বিশ্বাস, মহাবীর ডাক্তার শচী দুলাল পাল, পুলিশের বড়বাবু অভিক চ্যাটার্জি, শঙ্করের মা কাবেরী এবং মহাবীরের স্ত্রীর ভূমিকায় করবী ভট্টাচার্য, গল্প রচনা শেখর ভট্টাচার্য। এছাড়াও সূত্রধর, গ্রামবাসী, শঙ্কর এবং করটির চরিত্র চিত্রণেও সেই আমি, আপনাদের শব্দ জগতের বন্ধু শেখর ভট্টাচার্য। গল্প সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।